সালামু আলাইকুম। আমি মুয়াজ্জ শুভ, ফাউন্ডার অফ ব্যান্ড বুস্টার্স আইএলটিএস। আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকে আমরা আমাদের নতুন একটা টপিক, সেটা হলো রিডিংয়ে কীভাবে ইমপ্রুভ করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব। আপনার ব্যান্ড স্কোর যদি 5-এর কাছাকাছি হয়, 5, 5.5, অ্যান্ড আপনি যদি এটাকে আপগ্রেড করে 6.5 বা 7-এর কাছাকাছি নিতে চান, সেই বিষয় নিয়ে আজকের আলোচনা করব। আপনি যে রিডিংয়ে ভালো করবেন, তো ভালো করার আগে আপনাকে জানতে হবে যে আপনার লেভেলটা কোথায়। আপনি যে আজকে হয়তোবা থাম্বনেল দেখে আসছেন যে কিভাবে 1 মাসে 5 থেকে 7-এ নেবেন, তো এটা আপনাকে বুঝতে হবে যে আপনি আসলে আছেন কোন লেভেলে, বর্তমানে আপনি কোন লেভেলে আছেন, এটা আগে আপনাকে যাচাই করতে হবে। আপনি দেখা যাইতেছে আপনি রিডিং কিছুই বুঝতেছেন না, পারতেছেন না, আপনার 10-12টার বেশি হচ্ছে না, তো তাহলে আপনার লেভেলটা খুবই খারাপ। মানে খারাপ বলতে আপনার কম, আপনার মানে ওয়ার্ড ভোকাবুলারি কম, বা আপনি কম জানেন। আপনার এটার জন্য আপনাকে বেশি পরিশ্রম করতে হবে। কিন্তু আপনি যদি দেখেন যে আপনার 22-23টা হইতেছে, 24-25টা হইতেছে, তাহলে আপনার 1 মাস লাগবে না 6 থেকে 7-এ আপগ্রেড করতে। তো আপনাকে শুরুতে এটা যাচাই করতে হবে যে আপনি কোন লেভেলে আছেন। আর এটা কীভাবে যাচাই করবেন, এটা আপনি পরীক্ষা দেন ক্যামব্রিজের, মানে ক্যামব্রিজ থেকে আপনি ট্রাই করতে পারেন। ক্যামব্রিজ থেকে পরীক্ষা দেন বা আপনি মক টেস্ট দেন কোথাও, তো মক টেস্ট থেকে দেখলে আপনি 4-5টা মক টেস্টের মার্ক ফিডব্যাক দেখলে তখন আপনি বুঝবেন যে আপনি কোন লেভেলে আছেন। তখন আপনি একটা সুদূর পরিকল্পনা করবেন। সুদূর পরিকল্পনা করে আপনি ডে বাই ডে, মানে কন্টিনিউয়াসলি, পেশেন্টলি, কনসিস্টেন্সি মেনটেন করে আপনি যদি আগাইতে থাকেন, আপনি ইনশাআল্লাহ ইমপ্রুভ করবেন। আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন যে কীভাবে কিছু কৌশল অবলম্বন করে খুব সহজেই 5 থেকে 7 ব্যান্ডে আপনি ট্রান্সফার করতে পারবেন আপনার ব্যান্ড স্কোর। ওই বিষয় নিয়ে আজকে মূলত আলোচনা। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমরা সবাই জানি আইএলটিএস রিডিং মডিউলে 60 মিনিটের মধ্যে 40টা কোশ্চেনের উত্তর দিতে হয়। তো এটা টাইম ম্যানেজমেন্ট করা খুবই টাফ। তো এর মধ্যে যদি আপনি এটা ভালো উত্তর দিতে চান, তাহলে আপনাকে যে বিষয়টির উপর দক্ষতা সর্বপ্রথম অর্জন করতে হবে, সেটা হলো স্কিমিং অ্যান্ড স্ক্যানিং। স্কিমিং কি? স্কিমিং হলো আপনার একটা প্যাসেজের উপর ধারণা নেওয়া, শুধুমাত্র একটা ধারণা নেওয়া, এটাকে বলে স্কিমিং। ধারণাটা কীভাবে? তো আপনি প্যাসেজটার হেডলাইন পড়ছেন, আপনি হেডলাইন পড়ে আপনি প্যাসেজের উপর একটা ধারণা পাইতে পারেন। যেমন মনে করেন, আমি যদি একটা উদাহরণ দিই আপনাকে, যে দ্য স্টোরি ইজ অ্যাবাউট হেয়ার অ্যান্ড টর্টয়েস। হেয়ার অ্যান্ড টর্টয়েস শোনার পরে আপনি কি মনে করতেছেন? আপনার কি একটা ধারণা আসছে? আপনার ধারণা আসছে না যে ছোটোবেলায় পড়ছেন যে হেয়ার অ্যান্ড টর্টয়েস, যে স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস, এটা আপনার মাথায় চলে আসছে না যে হেয়ার অ্যান্ড টর্টয়েসের সাথে রিলেটেবল, তাই না? তো এটাকে বলি স্কিমিং, যে আপনি হেডলাইন পরে আপনি ওই প্যারাগ্রাফটার মানে একটা ধারণা পেয়ে গেছেন। তো এটা মনে করেন আপনি হেডলাইন না পড়ে পাইলে আপনি ফার্স্ট লাইন পড়ে পাবেন, ফার্স্ট লাইন না পড়ে পাইলে লাস্ট লাইন পারবেন, লাস্ট লাইন পড়ার পরে পারবেন। এটার জন্য স্কিমিং আর স্ক্যানিং, এটা হলো একটা ট্রিক্স। আপনাকে পুরো প্যাসেজ না পড়ে উত্তর করার একটা ট্রিক্স। তো এটা মনে করেন আপনি ওই হেডলাইন, ফার্স্ট লাইন আর হইলো লাস্ট লাইন, এই তিনটা লাইন পরে আপনি স্কিম করতে পারেন। স্কিম করে আপনি অ্যান্সার দেখতে পারেন, মানে অ্যান্সার বের করতে পারেন। আরেকটা হলো স্ক্যানিং। স্ক্যানিং কি? স্ক্যান করে না, আমরা যে একটা বিষয় স্ক্যান করি, যে একটা দেখো যে স্ক্যান করে নিলাম, একটা স্ক্যান করি না, ওই রকমই কিছু একটা বিষয়। কিন্তু স্ক্যান করা হয় কখন? আপনি যখন কোনো একটা নির্দিষ্ট কিছু আপনাকে খুঁজতে দেওয়া হবে। যেমন মনে করেন আপনার একটা আপনার একটা ডেট লাগবে, প্রশ্নে বলা হয়েছে একটা ডেট কি, তাই না? তো ডেট খোঁজার জন্য আপনাকে কি পুরো প্যাসেজ পড়ার দরকার আছে? পুরো প্যাসেজ পড়ার দরকার নেই। আপনি কি স্ক্যান করবেন। স্ক্যান করার সময় আপনি দেখবেন এই যে এখানে ডেট আছে, তো এইটাকে মনে করেন এটা এরকম একটা বিষয় যে স্ক্যান করলাম। আপনি আবার যদি মনে করেন একটা স্থানের নাম বা একটা মনে করেন জায়গার নাম, একটা বিখ্যাত লোকের নাম, তো এর জন্য কি স্ক্যান করা হয়। তো আপনি আপনাকে এই স্ক্যানটা করা হয় আগে প্রশ্ন পড়ার পরে। আগে প্রশ্ন পড়বেন, তারপরে স্ক্যান করবেন। আর স্কিমটা করা হয় আগে আপনি প্যারাগ্রাফ পড়বেন, তার প্যারাগ্রাফ নিয়ে আইডিয়া নেবেন, তারপরে আপনি আপনার প্রশ্নের উত্তর দেবেন। তো এখানে একটা স্ক্যানিং আর স্কিমিংয়ের মধ্যে পার্থক্যটা কি দাঁড়াইলো তাহলে? স্ক্যানিংটা করা হলো আপনাকে কোনো একটা নির্দিষ্ট জিনিস খুঁজে বের করার জন্য প্যারাগ্রাফ থেকে, আর স্কিমটা করা হয় প্যারাগ্রাফের উপর আইডিয়া নেওয়ার জন্য। এটা হলো স্কিমিং আর স্ক্যানিং। তো আপনি স্কিমিংয়ের জন্য 2 থেকে 3 মিনিট সময় নিতে পারেন, বা 4-5 মিনিট সময় নিতে পারেন। আর স্ক্যানিংয়ের জন্য আপনি সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট সময় নিতে পারবেন।
এর থেকে বেশি সময় এটার এই দুইটার জন্য নেওয়া ঠিক হবে না, এটা কস্টলি হয়ে যাবে অনেক। আহ, সেটা আপনারা জানেন যে রিডিংয়ে মোস্ট মোস্ট অফ দ্য টাইম আমাদের টাইমই থাকে না। আমরা কিভাবে স্কিমিং স্ক্যানিং শিখতেছি, এগুলা শেখার একমাত্র উদ্দেশ্য হলো কিভাবে আমরা কম সময়ের মধ্যে ইফেক্টিভলি বেশি উত্তর করতে পারি। তো এটাই ছিল স্কিমিং অ্যান্ড স্ক্যানিং। রিডিং মডিউলে ভালো করার আরেকটা যে বিষয়, আরেকটা মানে যে স্কিলস বা টেকনিক যেটা আপনাকে বলেন, সেটা হলো যে আপনার কোশ্চেনের টাইপের উপরে আপনার দক্ষতা বা আপনার কোশ্চেন টাইপের উপর আপনার যে জ্ঞান, এটা বৃদ্ধি করা। মানে এটা আমরা আগের ভিডিওতে বলেছি, বা আরেকটা ভিডিও আছে যেটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। তো ওইখানে আলোচনা করা হয়েছে যে 12 থেকে 14টা টাইপের কোন ধরনের কোশ্চেন আসে। এই যে 12-13 ধরনের যে কোশ্চেন আসে রিডিং মডিউলে, 12-13 টাইপের যে কোশ্চেনগুলো আসে, এর মধ্যে কিন্তু সবগুলো বেশি আসে না। মানে কিছু আছে যেমন 4-5টা টপিক আছে যেগুলা বেশি বেশি আসে। তো আপনি যদি 4-5টা টপিক হচ্ছে যে মাল্টিপল চয়েস কোশ্চেন, ট্রু ফলস, নট গিভেন, তারপরে হেডিং ম্যাচিং, তারপর আপনার সেন্টেন্স কমপ্লিশন, গ্যাপ ফিলিং, শর্ট অ্যান্সার কোশ্চেন, এই যেরকম 4-5টা 6টা যে কোশ্চেন টাইপ আছে, এইগুলা কোশ্চেন টাইপ যদি আপনি ভালোভাবে মানে আয়ত্তে আনতে পারেন, বা এগুলা কি চাইতেছে বা এগুলার প্রতি যদি আপনি বস হয়ে যাইতে পারেন, তাহলে কিন্তু আপনার মেজরিটি যে কোশ্চেন, মানে 40টা কোশ্চেনের মধ্যে দেখা যাবে আপনি 25 থেকে 30টা কোশ্চেন আপনি এর মধ্যেই পেয়ে যাইতেছেন। তো এই 25-30টা পারলে কিন্তু আপনার 6 থেকে 7 ইজিলি চলে আসে। তো এই যে আপনার যে প্রত্যেকটা টাইপের কোশ্চেনটা, প্রত্যেকটা টাইপ আলাদা আলাদাভাবে বোঝার আছে, যে ট্রু ফলস, নট গিভেন, এইগুলা কিভাবে আমি মানে ভালো আয়ত্তে আনবো। তো এই বিষয়ে মানে আমাদের ভিডিও আছে বা আরও আসবে। তো ওই ভিডিও আপনি দেখতে পারেন, বা অন্য আরও চ্যানেলে আছে, ওইখানে থেকেও দেখতে পারেন, আপনি নিজে শিখতে পারেন। তো আপনার এই বিষয়ে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে আপনি যদি রিডিংয়ে ভালো করতে চান। ঠিক আছে, তারপরে যে বিষয়টা দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে সেটা হলো টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্টটা কি? টাইম ম্যানেজমেন্ট তো আমরা সবাই জানি টাইম ম্যানেজমেন্টের কি আসলে, কিন্তু কিভাবে আমরা টাইম ম্যানেজ করব এটা আসলে আমরা কিন্তু জানি না। তো আপনাকে টাইম ম্যানেজমেন্ট করার একটা গুরুত্ব সম্পর্কে বলি। আপনি যদি ধরেন আপনি একটা জায়গায় যাইতেছেন, আপনার যাইতে লাগবে 1 ঘন্টা, তো এর জন্য আবার আপনার প্রিপারেশন নিতে লাগবে 30 মিনিট। তো এই যে আপনার যে 1.5 ঘন্টা যে সময়, তো এর জন্য আবার আপনার মানসিক প্রস্তুতিও নেওয়া লাগতে পারে, বা আপনার কি বলবো এটাকে, তো এই যে আপনি যদি না করেন, আপনি যদি হাতের মধ্যে কিছু সময় না রেখে যান, আপনি রাস্তায় কোনো দুর্ঘটনাও ঘটতে পারে। তো এই যে একটা টাইম ম্যানেজমেন্টের যে বিষয় আছে, যে আপনাকে 2 ঘন্টা ধরে রেখে তারপরে যাইতে হবে, তো এইরকম যে একটা বিষয় আছে, তো আইএলটিএস রিডিংও আপনি রিলেট করতে পারেন এরকম, যে আপনাদের 60 মিনিটের পরীক্ষা দেওয়া হবে, তো এখানে 3টা পার্টে কোশ্চেন হয়। তো ফার্স্ট পার্ট একটু ইজি, সেকেন্ড পার্ট একটু হার্ড, অ্যান্ড থার্ড পার্ট থার্ড প্যাসেজ আপনি যেটাই বলেন সেটা মনে করেন হার্ডেস্ট পার্ট। সো আপনাকে এখানে করতে হবে, যে আপনার টাইম ম্যানেজমেন্ট করতে হবে, যে আমি সব থেকে বেশি সময় রাখবো আমার থার্ড পার্টের জন্য, তারপরে ফার্স্ট পার্টের জন্য সব থেকে কম সময় রাখবো, সেকেন্ড পার্টের জন্য যতটুকু টাইম প্রয়োজন অতটুকু রাখলাম। তো এই 1 ঘন্টার মধ্যে আপনি 15 মিনিট রাখতে পারেন। ওই যে আপনাকে বললাম না, হাতে সময় রেখে দেওয়া লাগবে। তা আপনাকে দেখা যাবে যে আপনি 15 মিনিটও লাগবে না, অনেক সময় দেখা যাবে যে আপনি 12 মিনিটে, 11-12 মিনিটে আপনি যখন ইউজ টু হয়ে যাবেন, তখন দেখবেন 11-12 মিনিটেই আপনি ফার্স্ট পার্ট কমপ্লিট করে ফেলছেন। সেকেন্ড পার্ট আপনি 20 মিনিটের জায়গায় আপনি 17-18 মিনিটে পেরে যাইতেছেন। তো আবার থার্ড পার্ট আপনি আরও আগে পারতে পারেন, কিন্তু থার্ড পার্টে গিয়ে দেখা যেতে পারে যে আপনি থার্ড পার্টের জন্য যে বেশি সময় রাখলেন, বেশি সময় বলতে আমি 25 মিনিট বুঝাইতেছি, তো 25 মিনিট থেকে আপনার বেশিও লাগতে পারে, কিন্তু আপনাকে হাতে রাখতে হবে। তো এই জন্য কি আপনার টাইম ম্যানেজমেন্টটা আপনার খুবই জরুরি। আপনি বারবার আপনার যে প্রত্যেকটা টপিক, মানে ফার্স্ট পার্টের যেগুলো আসতেছে ওই টপিকগুলো আপনি পড়তে থাকেন। আপনি যখন রিডিং প্যাসেজ সলভ করবেন, তখন আপনি যখন ফার্স্ট পার্ট সলভ করবেন, ফার্স্ট প্যাসেজ, তো তখন মানে আইএলটিএস ক্যামব্রিজের যদি আপনি 11-র ফার্স্ট প্যাসেজ সলভ করেন, 12-তে গিয়েও ফার্স্ট প্যাসেজ সলভ করেন, সেকেন্ড থার্ড আপনি ওটা পরবর্তীতে সলভ করেন। আপনি ফার্স্ট প্যাসেজ সলভ করতেছেন, তো ফার্স্ট প্যাসেজই করতে থাকেন। এটা আপনাকে তখন করতে হবে যখন আপনি মনে করেন আপনি ইমপ্রুভ করতে যাইতেছেন। কিন্তু আপনি যদি ভালো আপনি পারেন, আপনার 25-26টা হয়, তাহলে আপনি সবগুলো একসাথে করতে পারেন, এটা আপনাকে টেস্ট দেওয়ার মতো
হইতে পারে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর আরেকটা বিষয় যেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটা হলো আপনার রিডিং। আপনারা যে রিডিং করতেছি না, আমরা রিডিংয়ের স্পিড বাড়ানো লাগবে। আপনাকে রিডিংয়ের স্পিড বাড়ানো লাগবে। রিডিংয়ের স্পিড আপনি কীভাবে বাড়াবেন? আপনি এটা আবার কোন ধরনের কথা? রিডিংয়ের স্পিড, রিডিংয়ের স্পিড বাড়ানো বলতে আপনি তাড়াতাড়ি পড়তে হবে, কিন্তু এটা কীভাবে বাড়ানো যায়? তো আমি আপনাকে ছোট্ট একটা কাহিনী বলি। আমি যখন পডকাস্ট শুনতাম, মানে এখনও শুনি, মানে ইংলিশ পডকাস্ট শুনি, তো তখন আমি দেখা যাইতো যে পডকাস্টটা মানে 1x স্পিডে দিলে মানে বুঝতাম, শুরুতে একটু কষ্ট হইতো, তারপরে আস্তে আস্তে ইউজ টু হয়েছি। তো এখন আমি 1.25 ইজিলি বুঝি, 1.5 দিলেও বুঝি। মানে এরকম আছে না যে 2 সেন্ট পডকাস্ট, বাংলাদেশের যে 2 সেন্ট পডকাস্ট সেলিম নাফিস ভাইয়ের, তো সেখানে আমি কিন্তু 2x স্পিডে দিয়ে চালাই, কারণ আমি বাংলার সাথে সম্পর্কিত, বাংলার সাথে মানে বাংলাদেশে যা বলতেছে সব কিছু আমি বুঝতেছি। এটা 2x স্পিড দিয়ে চললেও আমার সমস্যা নেই, তাই না? তো আপনার এই যে ইংলিশে আমি আপনাকে বললাম যে আমি যে পডকাস্ট শুনতে শুনতে তা আমার এখন হয়েছে যে ইংলিশ পডকাস্ট আমি 1.5 দিয়ে বুঝতে পারি। তো এইটাই আপনাকে রিডিংয়ের স্পিড বাড়ানোর জন্য আপনাকে রিডিং পড়তে হবে, বেশি বেশি রিডিং পড়তে হবে। আপনি যত বেশি রিডিং পড়বেন তত আপনার স্পিড বাড়বে। পডকাস্টের মানে প্লেব্যাক স্পিডের মতো আপনার স্পিড বাড়বে, তাই না? তো আপনি বেশি বেশি রিডিং করেন। তো আপনি এখন বলতে পারেন আপনি যে বেশি বেশি ভাই কী পরিমাণ বেশি বেশি রিডিং করবো? তো একটা আছে না যে আপনি একদিন 3-4 ঘন্টা রিডিং পড়লেন, আর 3-4 দিন 5 দিন আপনার খোঁজখবর নেই। বিষয়টা এরকম না, আপনাকে দৈনিক পড়তে হবে। দৈনিক আপনাকে 20 মিনিট পারেন, 30 মিনিট পারেন, কিন্তু আপনাকে রিডিং পড়তে হবে। আপনি ছোটো ছোটো একটা ডকুমেন্টারি পড়তে পারেন, ছোটো ছোটো নিউজ পেপারের একটা কলাম পড়তে পারেন। আপনি পুরো আপনাকে যে বলতেছে না নিউজ পেপার পড়তে হবে, ডকুমেন্টারি পড়তে হবে, মানে নিউজ পেপার সব কিছু বুঝবেন না। আপনি কি স্পোর্টসের উপর মানে আপনার আগ্রহ আছে, তাহলে আপনি স্পোর্টসের একটা কলাম পড়েন, যেখানে রোনালদো হ্যাটট্রিক করছে বা মেসি হ্যাটট্রিক করছে বা ওই রকম কোনো ধরনের কলাম যদি আপনার ভালো লাগে, তারপরে কলামটা পড়েন, ওইটা বারবার পড়েন, বা ওই কলাম পড়লেন, বা মানে আপনি পুরো পেজটাই পড়তে পারেন। মানে যারা স্পোর্টস পছন্দ করে তারা পুরো পেজটা পড়তে তাদের ভালোই লাগবে। তারপরে মনে করেন আপনি বিনোদন পছন্দ করেন, আপনি বা রাজনীতি পছন্দ করেন, আপনি ওই পার্টটা পড়েন। তো যেটা আপনার ভালো লাগে ওইটা পড়েন, আপনি ওইটা 20 মিনিট 30 মিনিট পড়েন, কিন্তু প্রতিনিয়ত পড়তে হবে। আপনাকে প্রতিনিয়ত পড়তে হবে। প্রতিনিয়ত পড়ার দ্বারা আপনার স্পিড বাড়বে, আর স্পিড বাড়লে আপনি কম টাইমে বেশি উত্তর করতে পারবেন। আপনি যে রিডিংয়ের স্পিড বাড়াবেন বা রিডিং বেশি বেশি পড়বেন সেগুলো মানে আরেকটা বিষয়, সেটা হলো যে আপনি শুরুতে হালকা যেগুলো মানে সহজ ভাষায় আছে না, যে অনেক পত্রিকা আছে যেগুলো মানে অনেক হার্ড ওয়ার্ড, মানে অনেক কঠিন মাত্রার ভোকাবুলারি ইউজ করে, আপনি ওইগুলো না পড়ে আপনি জার্নাল যেগুলো সহজ, অপেক্ষাকৃত সহজ, ওইগুলো দিয়ে আপনি শুরু করতে পারেন। তারপর আস্তে 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 আপনি ডেভেলপ করতে পারেন। যে ওয়ার্ডটা আপনার কাছে আননোন মনে হয় ওই ওয়ার্ডটা জেনে রাখলেন, এটা একটা স্টিকি নোট দিয়ে লিখে রাখলেন, বা আপনার নোট প্যাডে লিখে রাখলেন, নোট খাতায়, তো ওইটা আপনি আবার রিভাইজ করলেন। এইভাবে আপনি যদি কিছুদিন করেন, আপনি আপনার পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আপনি যদি বিগিনার লেভেলে থাকেন, আপনি এটা এইরকম 1 মাস কন্টিনিউ করেন, আপনি আপনার পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আই গ্যারান্টি ইউ ক্যান সি। আপনি যদি রিডিংয়ে ভালো করতে চান বা যে কোনো কিছুতেই ভালো করতে চান, যে কোনো মডিউলে, তো আপনাকে আপনার ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আপনি মডিউল বাদ দেন, আপনি যে কোনো জায়গায় ভালো করতে চান, আপনার লাইফে, আপনার যে কোনো ফিল্ডে, আপনার জব ফিল্ডে, আপনার পড়ালেখার ফিল্ডে, যে কোনো জায়গায় আপনার ভালো করতে গেলে আপনাকে ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, তাই না? ভুল থেকে কীভাবে শিক্ষা গ্রহণ করবেন? মানে আমরা রিডিংয়ের কনটেক্সটে কথা বলি। তো রিডিংয়ের কনটেক্সটে আপনি ভুল থেকে কীভাবে শিখতে পারবেন? আপনি সাপোজ মনে করেন আপনি পরীক্ষাটা দিছেন, একটা মক টেস্ট দিছেন, ওইখানে আপনার স্কোর আসছে 6 বা 5, তো আপনি কোন জায়গায় ভুল করলেন, কেন ভুল করলেন? আপনি কি ওয়ার্ড মিনিংটা বুঝতে পারেন নাই, আপনার কি সময় বেশি লাগছে, নাকি আপনার ওয়ার্ড মিনিংটা জানা ছিল না, আপনি নাকি পয়েন্টটা ক্যাচ করতে পারেন না, অ্যান্সারটা ক্যাচ করতে পারেন না, আপনার কিসের জন্য ভুল হইল, তাই না? আপনি এইটা আগে যাচাই করেন, আপনার কিসের জন্য ভুল হইল। আপনি যদি এইটা ধরতে পারেন আপনার কেন ভুল হয়েছে, তাহলে আপনার 70% প্রবলেম সলভ। আপনি ওই যে প্রত্যেকটা মানে একটা করে ক্যামব্রিজ সলভ করেন, বা একটা টেস্ট সলভ করেন, সলভ করার পর ভুলটা ধরলেন, ওই ভুলটার উপরে আবার প্রয়োগ করেন। তা আমাদের একটা টেন্ডেন্সি থাকে যায় কত পাইছি, যে আমি 40টার মধ্যে আমার 25টা হয়েছে বা 30টা হয়েছে, মানে আমার শুরুতে 32টা হইতো বা 30টা 32টা হইতো শুরুর থেকেই, তা আমার মানে একটু রিসার্চ ভালো ছিল বা এই জন্য হইতো। তো এরকম হইতো আমার যে
আমি মানে ওই যে আমার যে ভুলগুলা হয়েছে 8টা 10টা বা 12টা সবসময় ভুল হইতো, তো ওইগুলো আমি আর মানে করতাম না মানে শুরুর দিকে, যে ওগুলা স্কিপ করে যেতাম যে না না এটা 12টা হয়েছে সমস্যা নাই আমি পরবর্তীতে যাই। তো দেখা গেছে যে আমি কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতেছি কিন্তু আমার কোনো ইমপ্রুভ হচ্ছে না। কারণ কি, আমি যে ভুলগুলা করছি আমি ভুলগুলার থেকে শিখতেছি না যে আমি কোন জায়গায় আমি দেখা গেছে আবার পরবর্তীতে জানা আবার ওই ভুলগুলো একই ভুলগুলো আবার করছি। তো এইখানে আপনাকে শিখতে হবে যে আপনি কী ভুল করছেন, যেটা আপনি যেন নেক্সট টাইম আর না করেন। তো এরকম করে যদি আপনি কিছুদিন করেন, আপনার ভুলের সংখ্যা কয়টা বের হতে পারে? 10টা 15টা 20টা। আপনি 20টা ভুল যদি আপনি সংশোধন করে ফেলেন যে 20টা জায়গায় আমার ভুল হয়েছে, তাহলে ওই 20টা ভুল যদি আপনি পরবর্তী না করেন, তাহলে এমনিতেই তো আপনার ইমপ্রুভমেন্ট চলে আসবে, তাই না? তো এটা একটা গুড পয়েন্ট, যেটা আপনাকে আপনি যদি ব্যান্ড স্কোর আপনার বাড়াইতে চান তাহলে যেটা আপনার কাজে লাগবে সেটা সব মডিউলে। আরেকটা গুরুত্বপূর্ণ যেটা হইলো সেটা হলো আপনাকে মক টেস্ট দিতে হবে। মক টেস্ট তো আমরা জানি, মক টেস্ট কি? প্র্যাকটিস টেস্ট। আপনি আপনার উন্নতি কতটুকু হইল, আপনি কোন লেভেলে আছেন, আপনি 1 মাস প্র্যাকটিস করলেন বা 7 দিন প্র্যাকটিস করলেন, আপনি কোন লেভেলে মানে এখন আপনার লেভেলটা কোন পর্যায়ে রয়েছে। তো এর জন্য কি আপনাকে যাচাই করতে হবে না? যাচাই না করলে আপনি বুঝবেন কীভাবে যে আপনি আগাইতেছেন না মানে পিছই মানে স্টিল ওই জায়গায় আছেন, তাই না? তো এর জন্য কি আপনাকে মক টেস্ট দিতে হবে। তো আপনি নিয়মিত মক টেস্ট দেওয়া পসিবল না, বা পসিবল হইলে ওইটা দেওয়া লাগবে না। তো আপনি 2-3 দিন পর বা সপ্তাহে 2-3 বার মক টেস্ট দেবেন। মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করবেন, আপনার পুনঃমূল্যায়ন করবেন। আপনার যে এই সপ্তাহে আমার 25টা হইতো, পরের সপ্তাহে 27টা হয়েছে, আর তারপরের সপ্তাহে আবার 25টা হয়েছে, আর তারপরের সপ্তাহে 30টা হইতেছে। তা আপনি এবার যাচাই করেন যে আমার কোনগুলা ভুল হইতেছে, কী হইতেছে, নিজেকে পুনঃমূল্যায়ন করেন, যাচাই করেন। নিজেকে যাচাই করলে আপনি বিশুদ্ধ হইতে পারবেন। এটা সব ক্ষেত্রে আবার আপনাকে বলতেছি, নিজেকে যাচাই করেন, পুনর্মূল্যায়ন করেন, মক টেস্ট দেন বেশি বেশি। তো আমি আপনাকে যে পয়েন্টগুলো বললাম এতক্ষণ পর্যন্ত, তো আপনি এই পয়েন্টগুলো আপনি চেষ্টা করে দেখতে পারেন। তো এইগুলা এরকম না যে এটাগুলো আমি শুধু বলছি, এগুলা সবাই বলে, এগুলা মানে প্রত্যেকটা আইএলটিএস ইনস্ট্রাক্টর বা যারা আছে, তো সবাই মানে এইটা রিসার্চ করার পরে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। মানে সবাই একসাথে সিদ্ধান্তে উপনীত হয়েছে এরকম না বিষয়টা। মানে সবাই আপনাকে যার কাছে যাবেন তাকে সেই আপনাকে এরকম সাজেশনই দিবে। কিন্তু আপনি সবার সাজেশন নিলেন, আপনি আমার ভিডিও দেখলেন আজকে, তা আমার ভিডিও থেকে দেখে শেষ, মানে স্কিপ করে মানে ভিডিও দেখছি, দেখার দরকার ছিল দেখছি, দেখে যায় না শেষ। তো তাহলে আপনার 5 থেকে কখনোই 7-এ যাবে না, 6 থেকে কখনোই আপনার ব্যান্ড স্কোর 7-এ যাবে না। তো আপনাকে সহজ একটা মানে সাজেশন থাকবে, সেটা হলো শুরু করে দেন, পড়ালেখা শুরু করে দেন। আর মনে রাখবেন, আপনি যেদিন থেকে শুরু করবেন ওই দিন থেকেই সম্ভব। আশা করি আপনাদের আমার ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লাগে, অ্যাজ ইউজুয়াল, give a thumbs up, subscribe to my channel, and you can follow my Facebook page.